নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্র আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ৩৫ পর্ব। বড়বাজারের ধর্মশালাটা কোনো দানশীল লোক পরলোকে স্বর্গপ্রাপ্তির আশায় একদিন শহরের বুকের ওপর প্রতিষ্ঠা করে গিয়েছিল। হয়তো কোনো অবাঙালি ভেবেছিল এই শহর থেকে তো অনেক পয়সাই কামানো গেল, এইবার পুরুষানুক্রমে এই শহরের ঋণ শোধ করা যাক। হয়তো কোনো অবাঙালি কর্তাবাবুরই কীর্তি এটা। তখনকার দিনে এর উপযোগিতা ছিল অনেক। যারা পরেশনাথের মন্দির, হাওড়ার পুল কি গঙ্গা মাই কিংবা কালীঘাট দর্শন করতে আসত, তাদের এটা কাজে লাগত। তারপর কলকাতা ধনে জনে আরও পূর্ণ হয়েছে, কিন্তু এর সমৃদ্ধি ক্রমেই কমে গেছে। ভারতবর্ষে আরও অন্য কয়েকটা শহর কলকাতার চেয়ে সমৃদ্ধতর হয়ে উঠেছে। যারা একদিন কলকাতাকে শোষণ করেছিল তারা আর নেই, কিন্তু তাদের বংশধররা এখন আর সোজা পথে শোষণ করে না। তাদের হাতে আছে দিল্লি। সেই দিল্লির মসনদে যারা বসে আছে তাদের হাত দিয়ে এমন কলকাঠি নাড়ে যাতে শোষণ বলে মনে হয় না, মনে হয় গণতন্ত্র। গণতন্ত্রের আড়ালে কার কোন কারচুপিতে রাতারাতি একটা রাজ্য বড়লোক হয়, আবার একটা রাজ্য মুমূর্ষু হয়ে ধোঁকে। সেই ব্রিটিশ আমলের শেষ দিক থেকেই এটা চলে আসছে। 1912 সালে যখন রাজধানী চলে গেল দিল্লিতে, তখন থেকেই। কিন্তু যখন কলকাতা থেকে আস্তে আস্তে সবই চলে গেল, তখন ইংরেজদেরও বোধহয় নাভিশ্বাস উঠেছে এখানে। তারা চলে গেল বটে, কিন্তু শোষণ থামল না। শুধু হাত বদল হলো 1947 সালের পর থেকে। কলকাতা একটার পর একটা অনেক বিপর্যয় দেখেছে, কিন্তু 1947 সালের পর থেকে যে বিপর্যয় দেখতে শুরু করলো তার বুঝি আর তুলনা নেই। তখন কেবল শুরু হলো ভাঙার ইতিহাস। রাস্তায় তখন একবার গর্ত হলে আর সে গর্ত মেরামত হয় না। ভিড়ের জ্বালায় তখন মানুষ আর নড়তে পারে না। দেশ ভাগ করে দুঃখ ভোগ করার দায় কেবল বাঙালিদের ঘাড়েই যেন বেশি করে চাপল। তখন কলকাতার গর্ব করার মতো সবকিছুই চলে গেছে। থাকবার মধ্যে রইল গোটাকতক ধর্মশালা এখানে ওখানে ছড়িয়ে। সেগুলো অন্য শহরে কাঁধে করে তুলে নিয়ে যায় না বলেই রয়ে গেল। পাঁড়েজি ধর্মশালার সামনে গিয়ে সদানন্দ দেখলে সেখানেও ভিড়। রাজ্যের ভিখিরি এসে সদরের সামনে জটলা করে দাঁড়িয়ে আছে। সকলের হাতেই থালা, গেলাস, মগ, একটা না একটা কিছু রয়েছে। একেবারে গেটের সামনেই একজনকে দাঁড়িয়েছিল। সদানন্দ তাকেই জিজ্ঞেস করলে, পাঁড়েজি? পাঁড়েজি নেই? লোকটা বললে, পাঁড়েজি বাইরে গেছে, কোঠি মে নেই হ্যায়। সদানন্দ আবার ফিরে এলো, অথচ পাঁড়েজি তাকে আসতে বলেছিল। পাঁড়েজিকে কথা দিয়েছিল সে এখানে এসে উঠবে। মাঝরাত থেকেই এমনি করে ঘুরে বেড়াচ্ছে সে। ভেবেছিল এখানে এসে সে জিরিয়ে নেবে, কিন্তু এখন আবার অন্য ব্যবস্থা করতে হবে তাকে। কিন্তু ভাগ্য ভালো, বড় রাস্তার মোড়ে আসতেই পাঁড়েজির সঙ্গে দেখা হয়ে গেল। এ কি বাবুজি, আপনি চলে যাচ্ছেন? আমি একটু বাইরে গিয়েছিলুম, আসুন আসুন বলে টানতে টানতে ভেতরে নিয়ে গেল পাঁড়েজি। বিরাট উঠোন ভেতরে, পাথরের তৈরি বিরাট চকমিলান বাড়ি, চারদিকে সার সার ঘর, 4 তলা বাড়ি। সব ঘরে লোক গিসগিস করছে। অনেক মানুষের ভিড় ভেতরে, যেন কোনো বিশেষ উৎসব হচ্ছে। কোণের দিকে একটা ঘরের দরজার তালা খুলে পাঁড়েজি বললে, আসুন, ভেতরে আসুন। আমি তো সকাল থেকেই আপনার জন্য বসেছিলুম। আপনি এত দেরি করলেন, আমি ভাবলুম আপনি বুঝি ভুলে গেলেন। সদানন্দ বললে, না, ভুলব কি করে? আমি তো বলেই ছিলুম আজকে এখানে থাকব। পাঁড়েজি বললে, আজকে কেন বাবুজি? যতদিন ইচ্ছে থাকুন না। কলকাতার বাড়িওয়ালারা বড় বদমাইশ হুজুর।
ভাড়া বাকি ফেললেই তাড়িয়ে দেবে। তা আপনার বাক্স প্যাঁটরা সব কি সেখানেই পড়ে আছে? আপনি ছেড়ে কথা বলবেন না বাবুজি, আপনিও মামলা জুড়ে দিন। আমার জানাশোনা ভালো ভকিল সাহেব আছে, বড় জাঁদরেল ভকিল সাহেব। পাঁড়েজি খুব কথা কইয়ে লোক। 14 বছর বয়স থেকে এই ধর্মশালার তদারকি করে আসছে। লেখাপড়া কিছুই জানে না, পুরনো আমলের লোক। বহুদিন কলকাতায় থেকে থেকে ভালো বাংলা বলতে শিখেছে। হঠাৎ বললে, বাবুজি, আপনি সেই আংরেজি চিঠি পড়ে দিয়েছিলেন মনে আছে? সেই চিঠিতে আমার অনেক লাভ হয়েছে। আমি 40 বিঘে জমির মালিক হয়েছি এখন। সব আপনার কৃপায় হলো বাবুজি। সদানন্দ তখন একটা খাটিয়ার ওপর বসে পড়েছিল। সারাদিন হাঁটার পর এই তার প্রথম বসা। এত লোক দেখেছে সদানন্দ, এত জায়গায় গেছে, এত লোকের সঙ্গে মিশেছে, কিন্তু এখানে এই পাঁড়েজির অন্ধকার ঘরখানার ভেতরে বসে যে আরাম পেলে সে, তার যেন তুলনা নেই। বললে, তোমার এই ঘরখানা বেশ পাঁড়েজি, আমি একটু শুয়ে পড়ি কেমন? শুয়ে পড়ুন না, তা জামা কাপড় বদলাবেন না? সদানন্দ বললে, যা পরে আছি এছাড়া আর আমার জামা কাপড় নেই। সব বুঝি বাক্সের মধ্যে পড়ে আছে? তা থাক, কাজ চলবার মতো জামা কাপড় পরে কিনে নেবেন, পয়সা লাগবে না। পয়সা লাগবে না কেন? পাঁড়েজি বললে, পয়সা লাগবে, কিন্তু নগদ পয়সা লাগবে না। আমাদের এই ধর্মশালার মালিকের কাপড়ের ব্যবসা, কাপড়ের কারবার করে মালিকের অনেক টাকা। বোম্বাইতে কাপড়ের মিল আছে। আমার কাপড় কিনতে হয় না, আমি আপনাকে কাপড় এনে দেব। সদানন্দ বললে, তার চেয়ে তুমি বরং আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো পাঁড়েজি। চাকরি? কিসের চাকরি? সদানন্দ বললে, যে কোনো চাকরি, যে কোনো মাইনে। চাকরি না করলে খাবো কি? যদি কারো ছেলে পড়াবার দরকার হয় তো তাও করতে পারি। আমি বিএ পাস, যে কোনো ক্লাসের ছেলেকে পড়াতে পারবো। পাঁড়েজি বললে, আমার মালিকের অনেক ছেলে আছে বাবুজি। মালিককে আমি একদিন আপনার কথা বলবো। এখন মালিকের মেয়ের বিয়ে চলছে তো। মালিকের মেয়ের বিয়ে? হ্যাঁ, দেখছেন না ধর্মশালায় কত ভিড়, সব বরযাত্রী। কাল বিয়ে হয়ে গেছে, এখন 15 দিন ধরে খাওয়া দাওয়া চলবে, সব পাটনা থেকে এসেছে। তারপর যেন হঠাৎ মনে পড়ে গেল। বললে, বাড়িওয়ালা তো আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তা খেলেন কোথায়? সদানন্দ বললে, খাইনি কিছু। সে কি, দিনভর কিচ্ছু খাননি? তা এতক্ষণ আমাকে বলেননি কেন? দাঁড়ান, আমি আসছি। বলে চট করে কোথায় বাইরে বেরিয়ে গেল। তারপর একটা মস্ত বড় শাল পাতায় করে অনেকগুলো পুরি তরকারি নিয়ে এসে হাজির। বললে, নিন বাবুজি, খেয়ে নিন। সদানন্দ খাটিয়া থেকে উঠল, শাল পাতা শুদ্ধ পুরি তরকারিটা নিলে। সেই সময় ভেতর থেকে কে যেন ডেকে উঠল, পাঁড়েজি, পাঁড়েজি। পাঁড়েজি বললে, ওই মালিক ডাকছে, আমি আসছি বাবুজি, এখনই আসছি। বলে পাঁড়েজি তাড়াতাড়ি বাইরে চলে গেল। সদানন্দ শালপাতাটার খাবারটা নিয়ে তখনও বসেছিল। খুব খিদে পেয়েছিল তার, কিন্তু মুখ হাত পা ধোয়া হয়নি। মুখে হাতে পায়ে জল দিতে পারলে ভালো হতো, কিন্তু জল কোন দিকে? উঠোনের মধ্যে কোথাও নিশ্চয় কল আছে। বাইরে বেরিয়ে উঠোনে সদানন্দ কল খুঁজতে লাগল। অনেক শালপাতার খালি ঠোঙা উঠোনে ছড়ানো রয়েছে। একজন লোককে দেখে সদানন্দ জিজ্ঞেস করলে, জলের কলটা কোন দিকে? ওই যে ওদিকে। বলে লোকটা বাইরের দিকে দেখিয়ে দিলে। ধর্মশালা বাড়িটা অদ্ভুত, কত রকমের লোক আসছে, আবার ভেতর থেকে বাইরে যাচ্ছে। কেউ যেন কাউকে চেনে না, চেনবার চেষ্টাও করে না। সে যে একজন অচেনা লোক এখানে এসেছে তাতেও কারো যেন মাথা ব্যথা নেই। উঠোনের মধ্যে দিয়ে পার হয়ে সদানন্দ একেবারে সদরের মস্ত বড় গেটটার কাছে এসে দাঁড়ালো। কোথায়? এদিকে কলচৌবাচ্চা কোথায়? কোন দিকে? হঠাৎ সামনের দিকে নজর পড়তেই সদানন্দ দেখলে একজন মেয়ে ভিখারি কোলে একটা ঘুমন্ত ছেলে নিয়ে
তার হাতে শালপাতার দিকে হাঁ করে একদৃষ্টে চেয়ে আছে। কেমন একরকমের একটা অদ্ভুত অনুভূতি হলো সদানন্দর। মেয়ে ভিখিরিটার পাশে আরো অনেকে দাঁড়িয়ে আছে, তাদের দৃষ্টিও ওই শালপাতাটার দিকে। বাবুজি, একটা কাতর অস্পষ্ট শব্দ, কিন্তু সামান্য শব্দটা যেন আর্তনাদ হয়ে সদানন্দর কানে এসে বাজল। আর সঙ্গে সঙ্গে সদানন্দ শালপাতাটা তার দিকে এগিয়ে দিলে। মেয়ে ভিখিরিটা তার ছেঁড়া শাড়ির আঁচলটা পাততেই সদানন্দ তার ভেতরে পুরি তরকারি শুদ্ধ ফেলে দিলে। কিন্তু নবাবগঞ্জ তো আর কলকাতা নয়, আর কলকাতা যেমন নয় তেমনি আবার সুলতানপুরও নয়। সদানন্দর জীবনে একদিন এই কলকাতা, নবাবগঞ্জ আর সুলতানপুর যেন একাকার হয়ে গিয়েছিল। এতদিন পরে এই বয়সে ভাবতে গিয়ে বড় অবাক লাগতে লাগলো তার। সেদিন কি সদানন্দ ভাবতে পেরেছিল তার একটা জীবন এতগুলো জায়গা আর এতগুলো মানুষকে ঘিরে গড়ে উঠবে? যে সমরজিৎ বাবুকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল, তার চেয়েও অবাক হবার মতো মানুষ যে তাকে ভবিষ্যতে আরো দেখতে হবে, তাই কি সে জানত? কতদিন ওই শিয়ালদা স্টেশন থেকে সে ট্রেনে উঠে সুলতানপুরে গেছে, কতদিন নৈহাটি গেছে, কতদিন আবার নবাবগঞ্জে গিয়েছে। একটা জীবনে সে কত অসংখ্য মানুষের জীবন দেখতে পেয়েছে। তার একটা জীবনে কত অসংখ্য মানুষের জীবনের ছায়া পড়েছে, তারই কি কোনো সীমা পরিসীমা আছে? এক এক সময় ভাবলে অবাক হয়ে যেতে হয়, যে উদ্দেশ্য নিয়ে সে নিজের জন্মভূমি পরিত্যাগ করেছিল, যে স্বপ্ন নিয়ে সে নয়নতারাকেও ত্যাগ করেছিল, সেই উদ্দেশ্য কি তার সার্থক হয়েছে? এই চৌবেড়িয়ার রসিক পালমশাইয়ের অতিথিশালায় পড়ে থাকবার জন্যই কি সে এত কষ্ট স্বীকার করেছে? পৃথিবী কি তার কথা শুনেছে? পৃথিবীর মানুষ কি তার মনের মতো মানুষ হয়েছে? নবাবগঞ্জের মানুষের জন্য যে সে এত কিছু করেছে, তা কি সার্থক হয়েছে? সদানন্দর জন্যই নবাবগঞ্জের লোক হাসপাতাল পেয়েছে, স্কুল পেয়েছে, তা কি কিছুই নয়? সদানন্দর জন্যই যে নয়নতারার সংসারের দারিদ্র্য ঘুচেছে, সেটাও কি কিছু নয়? আর তার বাবা নবাবগঞ্জের চৌধুরী মশাই, শেষ জীবনে যে তার কষ্টভোগ হয়েছিল, তার জন্যও কি সদানন্দ দায়ী? একদিন নবাবগঞ্জের সবাই দেখলে চৌধুরী মশাই আবার এসে হাজির। তার আগেকার সে চেহারা আর নেই। সাইকেল রিকশাটা আবার বারোয়ারি তলা দিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকল, সঙ্গে প্রকাশ মামা। প্রকাশ বাড়ির ভেতরে নেমে দরজার চাবিগুলো একে একে খুলতে লাগলো। তারপর দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলার ঘরের চাবিটাও খুলে ফেললে। ধুলোয় ঘর ভর্তি হয়ে গিয়েছিল। ঘর ঝাঁট দিয়ে তবে বসবাসের যোগ্য হলো। খবর পেয়ে বেহারি পাল মশাই এলো। মুখোমুখি দেখা প্রকাশের সঙ্গে। কে, পাল মশাই না? কেমন আছেন সব আপনারা? বেহারি পাল বললে, চৌধুরী মশাই এসেছেন শুনলাম। প্রকাশ বললে, হ্যাঁ, জামাইবাবু এসেছে। তা খবর সব ভালো তো? একে একে আরো সবাই এলো। বুড়ো তারক চক্রবর্তীর কাছেও খবরটা গিয়েছিল। তিনিও খোঁড়াতে খোঁড়াতে এলেন। বহুকালের পুরনো সব লোক, সকলের বয়স হয়েছে। পুরনো লোক দেখলেই পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়। একদিন এই বাড়িতেই চৌধুরী মশাইয়ের ছেলে সদানন্দর বিয়েতে সবাই দল বেঁধে নেমন্তন্ন খেয়ে গেছে। কর্তাবাবু শ্রাদ্ধেও খাওয়া দাওয়া করেছে। চৌধুরী গিন্নি এখানেই মারা গিয়েছে। তাতে অবশ্য তেমন ঘটা হয়নি, কিন্তু সবচেয়ে যে ঘটনাটা সকলের মনে দাগ কেটে আছে, সেই নয়নতারার ব্যাপার। এতদিন পরে ছোট মশাইয়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে যেন আবার সবাইয়ের পুরনো কথাগুলো নতুন করে মনে পড়তে লাগলো। কদিন ধরেই নানা লোক আসা যাওয়া করতে লাগলো, কিন্তু চৌধুরী মশাই কারোর সঙ্গেই দেখা করলেন না। প্রকাশ মামাও জামাইবাবুর সঙ্গে কাউকে দেখা করতে দিলে না। সে সকলকে বললে, না, দেখা হবে না, জামাইবাবুর শরীর খারাপ। একজন বললে, তা এতদিন পরে চৌধুরী মশাই এলেন, একবার চোখের দেখাও দেখতে পাবো না শালাবাবু? প্রকাশ বললে, না, আমি সকলের মতলব বুঝতে পেরেছি। মতলব আবার কি থাকতে পারে শালাবাবু? গাঁয়ের জমিদার গাঁয়ে এসেছে, তাকে একবার পেন নাম করে চলে যাব, তাও হবে না? বেহারিপাল জিজ্ঞেস করলে, সদানন্দর খবর কিছু পেলে নাকি তোমরা? প্রকাশ বললে,
না না, সে বেঁচে নেই আর। বেঁচে নেই মানে? বেহারিপাল প্রকাশের কথা বলার ভঙ্গি দেখে ক্ষুণ্ণ হল। এমন করে কেউ কথা বলে? বললে, বেঁচে নেই মানে কি? খোঁজ খবর কিছু নিয়েছো তোমরা? প্রকাশ মামা বললে, খোঁজ খবর আর নেব কি? মারা গেলে কি কারো খোঁজ খবর পাওয়া যায়? তা জলজ্যান্ত মানুষটা মারা গেলে খোঁজ খবর পাওয়া যাবে না? পুলিশের খাতাতেও তো একটা হিসেব থাকবে তার। প্রকাশ বললে, পুলিশের কাছে কি খোঁজ খবর নিইনি ভাবছেন? আমি কলকাতায় নিজে গিয়ে 6 মাস কাটিয়েছি। পুলিশের পেছনে হাজার হাজার টাকা খরচ করেছি, কোনো ফায়দা হয়নি। এখন আমিই বা কি করব, আর জামাইবাবুই বা কি করবে? আর নয়নতারা? প্রকাশ বললে, তার আর নাম করবেন না আপনি। আমারই ঘাট হয়েছিল অমন মেয়েকে এ বাড়ির বউ করে আনা। সেই অলক্ষণে বউ এসেই তো সব লণ্ডভণ্ড করে দিয়ে গেল। নইলে জামাইবাবুরও এই দশা হতো না, আর দিদিও এমন বেঘরে মারা যেত না। একজন বললে, তাহলে তো শালাবাবু আপনারই পোয়াবারও। চৌধুরী মশাইয়ের সব সম্পত্তি এখন আপনারই কবজায়। আরে দূর, আমার কি তেমনি কপাল? বেহারিপাল জিজ্ঞেস করলে, কেন বাবাজি, তুমি ছাড়া তো চৌধুরী মশাইয়ের আর কেউ ওয়ারিস রইল না? প্রকাশ বললে, সে তো রইল না জানি, সেই জন্যই তো জামাইবাবুকে কোথাও ছাড়ি না। কিন্তু সত্তরের তো আর অভাব নেই মশাই। তারা যে সব তলে তলে অন্য মতলব ভাঁজছে। কি মতলব? প্রকাশ বললে, সুলতানপুরের লোকদের তো চেনেন না? এমন নির্লজ্জ লোক সব। নিজের আইবুড়ো মেয়েদের সব জামাইবাবুর কাছে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে তাদের দিয়ে জামাইবাবুর পা টিপে দেওয়াচ্ছে, তা জানেন? আমি ভাগ্যিস ছিলুম তাই রক্ষে। কেন, কিসের জন্যে পা টেপাচ্ছে? টাকার জন্যে? চৌধুরী মশাইকে খোসামত করবার জন্যে? আরে না, আমার জামাইবাবুকে জামাই করবার জন্যে। তা ছোট মশাইয়ের তো আর মতিভ্রম হয়নি? প্রকাশ বললে, মতিভ্রম এখনো না হয় হয়নি, কিন্তু হতেই বা কতক্ষণ? আপনারা পুরুষ মানুষ হয়ে এই কথা জিজ্ঞেস করছেন? পুরুষ হলো পুরুষ, পুরুষ মানুষ কখনো বুড়ো হয়? সবাই কথাটা বুঝল। তা বটে, বিয়ে করতে আর কতক্ষণ লাগে? বিয়ে একটা করে ফেললেই হলো। টাকার যখন অভাব নেই, তখন কনের অভাবও নেই কোথাও। তা প্রকাশ সেই জন্যই চৌধুরী মশাইয়ের কাজ ছাড়ে না, সব সময় সঙ্গে সঙ্গে থাকে। সুলতানপুর থেকে চৌধুরী মশাই একলাই আসতে চেয়েছিলেন, কিন্তু প্রকাশ ছাড়েনি। জামাইবাবুকে 1 মিনিট কাজ ছাড়া করতে ভয় লাগে প্রকাশের। বলে, সম্পত্তির লোভ বড় লোভ হে, ওতে লঘুগুরু বিচার থাকে না। চৌধুরী যখন একলা থাকেন তখন হিসেব নিয়ে বসেন। তখন প্রকাশকেও ঘরের ভেতর ঢুকতে দেন না। তখন আর কাউকেই বিশ্বাস করেন না তিনি। দরজা বন্ধ ঘরের ভেতর বসে বসে কেবল হিসেব করেন। কত বিঘে বাগান, আর কত বিঘে ধান জমি, আর কত বিঘে বিল। আর বসত বাড়িটারও আলাদা একটা দলিল বার করেন। বসত বাড়িটার দামও কম করে 30-40 হাজার টাকা। প্রাণকৃষ্ণ শাহ রেলবাজারের আড়তদার, তার সঙ্গে লেনদেনের কথাবার্তা চলছিল। 3 লাখ যদি পেয়ে যান তাহলে আর পেড়াপেড়ি করবেন না তিনি, যা পাওয়া যায়। এখানে না থাকলে একটা পয়সাও পাওয়া যাবে না। এখানকার 3 লাখ আর সুলতানপুরের 7, এই পুরো 10 লাখ টাকা ব্যাংকে রেখে দেবেন তিনি। আর বাকি রইল সোনা দানা, তারও একটা মোটা দাম আছে। সবটা নিজের কাছে রাখা নিরাপদ নয়, কেউ বিষ খাওয়াতে পারে। পৃথিবীতে কাউকে বিশ্বাস নেই। সেদিন হিসেব করতে করতে অনেক রাত হয়ে গেল। চৌধুরী মশাই শাহ মশাইকে খবর দিয়েছেন সকালবেলাই আসবে। তার আগে দলিলপত্র ঠিক করে রাখছিলেন। রাত তখন অনেক। প্রকাশ বাইরের বারান্দায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ বারবারই সদরের দিকে নজর পড়তেই মনে হলো সদর দরজা ঠেলে একটা পালকি এসে ঢুকল। 4 বেহারার পালকি। পালকিতে এত রাত্রে কে এলো? চৌধুরী মশাই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে দেখলেন। পালকি থেকে কে একজন ঘোমটা দেওয়া চেহারা নামল, নেমে হাঁটতে হাঁটতে ভেতর বাড়িতে ঢুকল। আর তাকে দেখা গেল না। তারপর সিঁড়িতে তার পায়ের শব্দ পাওয়া গেল। সিঁড়ি দিয়ে ওপরে দোতলায় উঠেছে, তারপর একেবারে তার জানালার সামনে। ঘোমটার ভেতর মুখখানার দিকে চেয়ে যেন চেনা চেনা মনে হলো। তিনি জিজ্ঞেস করলেন,
কে? মেয়েলি গলায় উত্তর এলো, আমি কালীগঞ্জের বউ। কালীগঞ্জের বউ শব্দটা শুনতেই চৌধুরী মশাইয়ের মুখ দিয়ে অস্ফুট একটা আওয়াজ বেরিয়েই তিনি অচৈতন্য হয়ে সেখানে পড়ে গেলেন। কিন্তু তার পড়ার শব্দটা প্রকাশের কানে গেছে। ঘুমন্ত অবস্থাতেই তার মনে হলো যেন অশ্বিনী ভট্টাচার্য তাকে লুকিয়ে জামাইবাবুর সঙ্গে কথা বলতে এসেছে। আসতে গিয়ে চৌকাঠে পা লেগে হোঁচট খেয়েছে। প্রকাশ সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, তবে রে শালা অশ্বিনী, তুই এখানেও আমাকে জ্বালাতে এসেছিস? কিন্তু না, স্বপ্নের ঘোরটা কেটে যেতেই দেখলে জামাইবাবু অজ্ঞান হয়ে মেঝের ওপর শুয়ে পড়ে আছে। প্রকাশ চিৎকার করে ডাকতে লাগলো, জামাইবাবু, ও জামাইবাবু, কি হয়েছে আপনার? অমন করে শুয়ে পড়ে আছেন কেন জামাইবাবু? শেষ পর্যন্ত সেদিন প্রকাশের হাঁক ডাকে পাড়ার লোকজন এসে জড়ো হয়েছিল। বেহারি পাল মশাই এসেছিল, তারক চক্রবর্তী মশাই এসেছিল, নিতাই হালদারের মাচার ওপর বসে যারা অনেক রাত্রির পর্যন্ত তাস খেলছিল তারাও শালাবাবুর চেঁচানি শুনে হন্তদন্ত হয়ে দৌড়ে এসেছিল। সে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছিল সেদিন সেই চৌধুরী বাড়িতে। শেষকালে দরজা শাবল মেরে ভাঙা হলো। ননি ডাক্তার এলো। কদিন ধরে ওষুধ খেয়ে তবে সোজা হয়ে দাঁড়িয়ে উঠলেন চৌধুরী মশাই। প্রকাশ জিজ্ঞেস করলে, কি হয়েছিল আপনার জামাইবাবু? অমন করে চেঁচিয়ে উঠেছিলেন কেন? বেহারি পাল, তারক চক্রবর্তী তারাও সবাই জিজ্ঞেস করলে, কিছু ভয় পেয়েছিলেন নাকি? কিন্তু চৌধুরী মশাই কারোর কোনো কথার জবাব দিলেন না। তিনি যে সেদিন কাকে পালকিতে চড়ে আসতে দেখেছিলেন, কাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, তাও কাউকে বললেন না। তিনি আপন মনেই সেই সেদিনকার ঘটনাটা নিয়ে ভাবতে লাগলেন। যতই ভাবতে লাগলেন ততই তার ভয় করতে লাগলো। মনে হলো যেন তার সমস্ত সম্পত্তি একটা ভারী জগদ্দল পাথর হয়ে তার বুকের ওপর চেপে বসেছে। সে বোঝা তিনি বুক থেকে আর কিছুতেই নামাতে পারছেন না। 7 দিন পর বিছানা ছেড়ে উঠলেন। হাতের কাছে দলিল দস্তাবেজগুলো ছিল, সেইগুলো নিয়েই তার দুর্ভাবনা ছিল খুব। কাউকে বিশ্বাস নেই সংসারে, এইগুলোর ওপরেই সকলের নজর। যতক্ষণ না সেটা তিনি প্রাণকৃষ্ণ শামশাইয়ের হাতে দিতে পারছেন ততক্ষণ যেন নিশ্চিন্ত হতে পারছেন না। প্রকাশকে একদিন জিজ্ঞেস করলেন, শামশাই আসেননি? প্রকাশ বললে, হ্যাঁ জামাইবাবু, এসেছিল। আপনার তখন অসুখ, আপনি অসুখে পড়েছিলেন, তাই চলে গেলেন, আবার আসবেন বলে গেছেন। চৌধুরী মশাই বললেন, আর একবার ডাকো তাকে, ডেকে পাঠাও। প্রাণকৃষ্ণ শামশাই বহুদিনের আড়তদার। কর্তাবাবুর আমল থেকে লেনদেন আছে এ বংশের সঙ্গে। যখনই কারবারে কাঁচা টাকার তার দরকার হতো কর্তাবাবুর কাছে আসত, কর্তাবাবুর কাছে টাকা নিতে আসত। সেই শামশাই সেদিন এলো। শামশাই আসতেই চৌধুরী মশাই প্রকাশকে বললেন, তুমি ঘর থেকে একবার বেরিয়ে যাও প্রকাশ। প্রকাশ কেমন থতমত খেয়ে গেল। বললে, আমি ঘর থেকে বেরিয়ে যাব? হ্যাঁ, বেরিয়ে যাবে। প্রকাশ তবু বুঝতে পারলে না। বললে, কেন বেরিয়ে যাব জামাইবাবু? শেষকালে যদি কোনো দরকার টরকার পড়ে? চৌধুরী মশাই বললেন, না, তোমাকে আমার কোনো দরকার পড়বে না, তুমি ঘর থেকে এখন বেরিয়ে যাও। প্রকাশ বললে, কিন্তু যদি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যান তখন কে দেখবে? তার চেয়ে বরং আমি থাকি। চৌধুরী মশাই আর থাকতে পারলেন না। সোজা দাঁড়িয়ে উঠে তেড়ে গেলেন। বললেন, তুমি বেরো বলছি, আগে বেরো। তবু প্রকাশ নড়ে না। বললে, আগে আমি থাকলে দোষটা কি? আমি তো কিছু করছি না। চৌধুরী মশাই প্রকাশের গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন। বললেন, যত কিছু বলি না তত তোমার বড় বার হয়েছে। বারবার বলছি বেরিয়ে যাও, তবু থাকতে চাও এখানে কেন? আমার সব জিনিস তোমার জানবার দরকার কি? শামশাইয়ের সঙ্গে যদি আমার দরকারি কথা থাকে তো তাও তোমায় শুনতে হবে। চর খেয়ে প্রকাশের তখন চোখে জল এসে গিয়েছিল। বিশেষ করে শামশাইয়ের সামনে চর খেলে চোখে জল তো আসবেই। সেই অবস্থায় চোখের জল ফেলতে ফেলতে বলতে লাগলো, আমাকে আপনি চর মারলেন জামাইবাবু? আজ দিদি থাকলে আমার এত অপমান সইতে হতো না। দিদি নেই বলেই। চৌধুরী মশাই ধমক দিলেন, থামো তো,
দিদির কথা আর তুলো না। তোমার জন্যই তো দিদি মারা গেল। তুমিই তো যত নষ্টের গোড়া। আমার জন্যে দিদি গেল? আমি যত নষ্টের গোড়া? আপনি বলছেন কি জামাইবাবু? প্রাণকৃষ্ণ শামশাই টাকা কড়ির লেনদেন নিয়ে কথা বলতে এসেছিল। এই সব ঝগড়া বাগবিতণ্ডার মধ্যে তাকে পড়তে হবে তা ভাবতে পারেনি। কথার মাঝখানেই বললে, কেন আর ওসব নিয়ে কথা কাটাকাটি করছেন চৌধুরী মশাই? ওসব কথা এখন বন্ধ করুন না। চৌধুরী মশাই বললেন, দেখুন না কত বড় শয়তান। আমার ছেলেকে ওই প্রকাশই ছোটবেলা থেকে বিগড়ে দিয়েছে। ওর জন্যই তো সদানন্দ অমন করে বিগড়ে গেল। প্রকাশ বলে উঠল, আমি বিগড়ে দিলুম না আপনারা বিগড়ে দিলেন? আপনি আর কর্তাবাবু? তুমি থামো, তুমি আর কথা বলো না। বেছে বেছে অমন বউকে কে আনলে শুনি? আমি, কর্তাবাবু, না তুমি? তুমি যদি অমন বউ ঘরে না আনতে তাহলে তোমার দিদি অমন করে মারা যায়? এই নবাবগঞ্জের এই বাড়ি এমন করে শ্মশান হয়ে যায়? দেখছো না এ বাড়ির কি হয়েছে? নইলে আমি এই সম্পত্তি জলের দরে বিক্রি করি? এই তো শামশাই তো সবই জানেন। আপনিই বলুন, আপনি তো বরাবর সবই দেখে আসছেন শামশাই, বলুন আপনি। তারপর একটু থেমে আবার বলতে লাগলেন, জানেন শামশাই, ছোটবেলা থেকে ছেলেটাকে কোথায় কোথায় নিয়ে যেত। কোথায় রানাঘাট, কোথায় কৃষ্ণনগর, কোথায় কলকাতা। সেই সব দেখেই তো সে বিগড়ে গেল। প্রকাশ বললে, বা রে বা, এখন সব দোষ তাহলে আমার? তা তোমার দোষ হবে না তো দোষ হবে আমার? তুমি বেছে বেছে ওই বউ ঘরে আনোনি? তুমি বলনি যে ওই বউ আনলে সদানন্দ সংসারী হবে, বউয়ের রূপ দেখে সব ভুলে যাবে? বলনি তুমি? প্রকাশ বললে, তা তো বলেই ছিলুম। তা সেটা কি মিথ্যে বলেছিলুম? বলুন না শামশাই, আপনিও তো বৌমাকে দেখেছিলেন। অমন রূপসী বউ কটা লোকের বাড়িতে আছে আপনিই বলুন। বাইরে যার অমন রূপ, ভেতরে ভেতরে যে তার মনে কালকেউটের বিষ, তো আমি কি করে জানবো বলুন? প্রাণকৃষ্ণ শামশাই বললে, সে যা হয়ে গেছে গেছে। বাবাজি তুমি চুপ করো। চৌধুরী মশাই যা বলছেন তাই করো। প্রকাশ বললে, তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাব বলতে চান? শামশাই বললেন, হ্যাঁ, যখন উনি বেরিয়ে যেতে বলছেন তখন বেরিয়েই যাও। আমাদের কাজকর্ম আছে, তোমার সামনে তো সেসব কথাবার্তা হবে না। প্রকাশ যেন কিরকম বিমূঢ় হয়ে গেল কথাগুলো শুনে। বললে, বুঝতে পেরেছি, যেই টাকা কড়ির কথা উঠেছে তখন আমি পর হয়ে গেলুম, আর যখন ভাত রান্নার কথা হবে তখন আমি বড় আপনার লোক না? জামাইবাবু যখন সেদিন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তখন কে তাকে দেখেছিল শুনি? তখন তো আমি ছাড়া আর কোনো শর্মা কোথাও ছিল না। চৌধুরী মশাইয়ের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। তিনি বললেন, আর কথা নয়, তুমি এবার বেরিয়ে যাও দেখি, এক্ষুনি বেরিয়ে যাও। তোমাকে আর ভাত রাঁধতে হবে না। টাকা ছড়ালে লোকের অভাব হবে না আমার। তুমি একেবারে বেরিয়ে যাও এখান থেকে, এ বাড়ি থেকেই বেরিয়ে যাও। বলে ঠেলে বাইরে পাঠিয়ে দিতে যাচ্ছিলেন চৌধুরী মশাই, কিন্তু সেই মুহূর্তেই কে একজন অচেনা লোক এসে হাজির হলো। লোকটিকে দেখে তিনজনেই অবাক। কে? প্রকাশ সামনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলে, কে আপনি? লোকটা বললে, আমি চৌধুরী মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। চৌধুরী মশাই বললেন, আমি চৌধুরী মশাই। লোকটা বললে, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল, কথাটা আমি সকলের অসাক্ষাতে বলতে চাই। চৌধুরী মশাই এমনিতেই বিরক্ত হয়েছিলেন, তার উপর আগন্তুকের কথায় মেজাজ আরো ক্ষুব্ধ হয়ে গেল। বললেন, আপনি কোত্থেকে আসছেন? প্রকাশও সঙ্গে সঙ্গে বললে, হ্যাঁ, আগে বলুন কোত্থেকে আসছেন। বলা নেই কওয়া নেই, অমনি দেখা করলেই হলো। যা বলতে চান সকলের সামনেই বলুন। তা বুঝতে পেরেছি, বিয়ের কথা বলতে এসেছেন তো? লোকটা কেমন হয়ে গেল। বললে, বিয়ে? কার বিয়ে? প্রকাশ বললে, হ্যাঁ, চৌধুরী মশাইয়ের বিয়ে। আপনি চৌধুরী মশাইয়ের বিয়ের সম্বন্ধ এনেছেন তো? তা আমি বলে দিচ্ছি, আমার জামাইবাবু বিয়ে করবেন না। সম্পত্তির লোভে আপনারা সবাই চৌধুরী মশাইয়ের বিয়ে দিতে চান, সে আমরা জানি। তা সে আমরা হতে দেব না। আমি চৌধুরী মশাইয়ের শালা, আমার নাম প্রকাশ রায়। আমাকে না জিজ্ঞেস করে চৌধুরী মশাই বিয়ে করবেন না। লোকটা বললে,
না, আমি সে কথা বলতে আসিনি। তাহলে? চৌধুরী মশাই বললেন, তুমি চুপ করো না প্রকাশ, তোমারও তো কথা বলবার দরকার কি? উনি এসেছেন আমার সঙ্গে কথা বলতে, যা বলতে হয় আমি বলবো, তুমি কে? প্রকাশ বললে, তা সেই জন্যেই তো আমি আপনাকে একলা ছেড়ে কোথাও যাই না। শেষকালে কে আপনাকে ঠকিয়ে আপনার বিয়ে দিয়ে দেবে, তখন তো আপনিই হায় হায় করবেন। সুলতানপুরে অশ্বিনী ভট্টাচার্যটা তো আপনাকে প্রায় গেঁথেই ফেলেছিল, আমি না থাকলে ছাড়ান পেতেন? প্রাণকৃষ্ণ শামশায় সময়ের দাম আছে, বাজে কাজে সময় নষ্ট হচ্ছিল বলে এতক্ষণ খুঁতখুত করছিল। এবার প্রকাশের দিকে চেয়ে বললে, তুমি বাবাজি একটু চুপ করো না, ভদ্রলোকে যা বলবার বলতে দাও না। লোকটি এবার বললে, কালীকান্ত ভট্টাচার্য আপনার বেয়াই ছিলেন তো? চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, তা তিনি কি আপনাকে পাঠিয়েছেন? না, তিনি আর কি করে পাঠাবেন, তিনি 1 বছর আগে মারা গেছেন। মারা গেছেন? আজ্ঞে হ্যাঁ, তিনি ছিলেন আমার মাস্টার মশাই। তার মেয়ে নয়নতারার সঙ্গে আপনার ছেলের বিয়ে হয়েছিল তো? নয়নতারার নাম উল্লেখের সঙ্গে সঙ্গে যেন আবহাওয়াটা গরম হয়ে উঠল। চৌধুরী মশাই এতক্ষণে লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে দেখলেন। বললেন, আপনার নাম? লোকটা বললে, আমার নাম নিখিলেশ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ এতক্ষণে চিনতে পারলে। বললে, ও, আপনাকে তো আমি চিনি মশাই, আপনি ছিলেন বেয়াই মশাইয়ের ডান হাত। তাই বলুন, তা আপনি হঠাৎ কি উদ্দেশ্যে? লোকটি বললে, নয়নতারার বিয়ের সময় মাস্টার মশাই মেয়েকে প্রায় 8-10 হাজার টাকার গয়না দিয়েছিলেন। আপনার পুত্রবধূকে আপনারা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই গয়নাগুলো তো তার সঙ্গে দেননি। নয়নতারার পক্ষ থেকে আমি এখন সেইগুলো দাবি করতে এসেছি। এর চেয়ে সামনে যদি হঠাৎ বিনা মেঘে বজ্রপাত হতো, তাতেও বুঝি চৌধুরী মশাই এত চমকে উঠতেন না। কিন্তু প্রকাশ রায় সহজে কিছু সহ্য করবার লোক নয়। জবাবটা দিলে সে। বললে, নয়নতারার গয়না? আপনি বৌমার গয়না চাইতে এসেছেন? নিখিলেশ বললে, হ্যাঁ। আপনার লজ্জা করল না সেই গয়না চাইতে? যে বউ এই বংশের কুলে কালি দিয়েছে তার নাম করতে লজ্জা হলো না আপনার? আপনি আবার সেই গয়না বাড়ি বই চাইতে এসেছেন? নিখিলেশ বললে, আমি তো কিছু অন্যায় দাবি করিনি। যে গয়না তার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, শুধু সেই গয়নাগুলোই চাইতে এসেছি। যখন সে আপনাদের বাড়ি থেকে চলে যায়, তখন তো সঙ্গে কিছুই নিয়ে যায়নি সে, সব কিছু এখানেই রেখে গিয়েছিল, আর আপনারাও তাকে কিছু গয়না পরে যেতে দেননি। চৌধুরী মশাই এতক্ষণে আবার কথা বললেন, তা বৌমাই কি আপনাকে এখানে পাঠিয়েছে? নিখিলেশ বললে, আগে না, আমি তো মাস্টার মশাইয়ের সমস্ত কিছুই দেখাশোনা করতুম। নয়নতারার বিয়ের সময় জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে শীতের তত্ত্ব, জামাই ষষ্ঠীর তত্ত্ব পাঠানো পর্যন্ত সমস্তই আমাকে করতে হতো। মাস্টার মশাইয়ের তো কাজকর্ম করবার আর কেউ ছিল না। তার মৃত্যুর পর যা কিছু করণীয় সব আমিই করেছি। নয়নতারার স্বার্থ দেখা তো আমারই কাজ, তাই আমি এসেছি। তা বৌমার সঙ্গে কি ফিরে গিয়ে আপনার দেখা হবে? হ্যাঁ, দেখা হবে। তা একটা কথা তাকে গিয়ে বলবেন যে, যে বাড়ি সে এত তেজ দেখিয়ে ছেড়ে চলে গিয়েছিল, সেই বাড়ি থেকে চেয়ে নিয়ে যাওয়া গয়না পরতে তার ইজ্জতে বাঁধবে না তো? এ গয়না তার ছুতে ঘেন্না করবে না তো? নিখিলেশ বললে, কিন্তু আমি তো যতদূর শুনেছি তাতে তো মনে হয় সে তেজ দেখিয়ে এ বাড়ি ছেড়ে যায়নি, সে ভদ্রভাবেই এখান থেকে চলে গেছে। চৌধুরী মশাই বললেন, তা জামাই ষষ্ঠীর তত্ত্ব ভেঙে চুরমার করে তছনছ করে দেওয়া যদি তেজ দেখানো না হয়, তো তেজ দেখানো আবার কাকে বলে তা তো জানি না। পাড়ার লোকজন ডেকে শ্বশুর শাশুড়ির ইজ্জতে ঘা দেওয়া যদি তেজ দেখানো না হয়, তো তেজ দেখানো আর কাকে বলবো তাও তো বুঝতে পারছি না। এই তো, এই শামশাইও সেদিন এখানে হাজির ছিলেন, ইনিও তো সাক্ষী আছেন। আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি, উনিই বলুন। আজ পর্যন্ত কোনো বাড়ির বউ কারো শ্বশুরকুলে এমন করে কলঙ্ক দিয়েছে? আপনি জানেন যে সেই ঘটনার পর আমার স্ত্রী এত আঘাত পান যে সেই দিনই তিনি শয্যা নেন, আর সেই শয্যাই তাঁর শেষ শয্যা হয়ে ওঠে।
আমার বৌমার জন্য যেমন আমার একমাত্র ছেলে বিবাগী হয়ে যায়, তেমনি আমার সংসারও তারপর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। নিখিলেশ বললে, গয়না আপনি দেবেন না সে আপনার অভিরুচি, কিন্তু অকারণে নিজের পুত্রবধূর নামে মিথ্যে দোষারোপ করবেন না। মিথ্যে দোষারোপ? আপনি বলতে চান আমি এই বয়সে মিছে কথা বলছি? নিখিলেশ বললে, মিছে কথার আবার কম বয়স বেশি বয়স আছে নাকি? যাদের মিছে কথা বলার স্বভাব, বুড়ো বয়সেও মিছে কথা বলতে তাদের আটকায় না। তার মানে? নিখিলেশ বললে, তার মানে বোঝবার সময় আমার নেই। আমি অনেক দূর থেকে এসেছি। যদি নয়নতারার গয়নাগুলো দিতেন তো যাতে ঠিক ঠিক নয়নতারার হাতে পৌঁছয় তা ব্যবস্থা করতে পারতুম। আমি চলি। প্রকাশ বললে, হ্যাঁ আসুন, আর বৌমার সঙ্গে যদি দেখা হয় তো বলবেন যে সে যেন মনে রাখে যে মাথার ওপর ভগবান বলে একজন আছেন, আর তাঁর এক নাম দর্পহারী মধুসূদন। তিনি কাউকে রেহাই দেন না। অত বড় লঙ্কার রাজা দশানন তিনি পর্যন্ত রেহাই পাননি, তো বৌমা তো কোন ছাড়। কথাটা বৌমাকে জানিয়ে দেবেন। বলতে বলতে প্রকাশ নিখিলেশের পেছন পেছন বাড়ির সদর গেটের দিকে চলে গেল। চৌধুরী মশাই আর দেরি করলেন না। প্রকাশ চলে যেতেই দরজায় খিল দিয়ে দিয়েছেন। তারপর সিঁড়ির দিকে জানলা দুটো বন্ধ করে দিয়ে এসে বসলেন। বললেন, আপনার সঙ্গে নিরিবিলিতে যে দুটো কথা বলবো শামশাই, তারও জো নেই। এমনি হয়েছে আমার কপাল। শামশাই বললে, আপনার শরীর খারাপ ছোট মশাই, আপনি অত ব্যস্ত হবেন না। চৌধুরী মশাই বললেন, ব্যস্ত কি সাধে হই শামশাই? আজকে যদি আমার উপযুক্ত ছেলে কাছে থাকতো তো আমি কি ব্যস্ত হতুম? শামশাই বললে, তা সদানন্দের কোনো খবর পেলেন নাকি? চৌধুরী মশাই বললেন, ছেলের নাম আর আমার সামনে আপনি মুখে আনবেন না শামশাই। আমি জীবনে আর তার মুখ দর্শনও করব না। ওই ছেলেই আমার জীবনের মস্ত অভিশাপ। শামশাই বললে, কিন্তু সেই ছেলে যদি কখনো কোনোদিন আবার ফিরে আসে? চৌধুরী মশাই বললেন, সেই জন্যেই তো এখানকার ওখানকার সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিয়ে টাকাগুলো ব্যাংকে রেখে দেব। তারপর পায়ের ওপর পা তুলে দিয়ে বসে টাকা ভাঙাবো আর খাবো। হায় রে মানুষের আশা, আর হায় রে মানুষের স্বপ্ন। মানুষ কত আশা করেই না সংসার গড়ে, আর মানুষের সৃষ্টিকর্তা কত নিপুণভাবেই না সেই সংসার আবার ভাঙে। নরনারায়ণ চৌধুরীর সেই নিজের হাতে গড়া সংসার যে এমন করে 3 পুরুষের মধ্যে ভেঙে গুড়িয়ে যাবে, তা কি তিনি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন? এই বাড়ির প্রত্যেকটি ইট, প্রত্যেকটি কাঠ, প্রত্যেকটি লোহার টুকরো পর্যন্ত ছিল তার কাছে বড় মমতার সামগ্রী। বড় মমতা দিয়ে, বড় স্নেহ দিয়ে এ বাড়ির প্রতিটি সামগ্রী তিনি একদিন সংগ্রহ করেছিলেন তার বংশধরদের ভবিষ্যৎ পাকা করবার জন্যে। কিন্তু তিনি কি জানতে পেরেছিলেন যে একদিন তাঁরই নাতি সহায় সম্বলহীন অবস্থায় বড়বাজারের এক অখ্যাত ধর্মশালার এক কোণে একটা অন্ধকার ঘরে তার জীবন কাটাবে? ধর্মশালার জীবন এক অদ্ভুত ধরনের জীবন। ধর্মশালার ভেতরে কখন কে আসছে, আবার কখন কে কোথায় বেরিয়ে যাচ্ছে, তা কারো বলবার সাধ্য নেই। হঠাৎ এক একদিন হয়তো মানুষে মানুষে ঘর ভর্তি হয়ে গেল। 2 দিন পরে তারপর আবার হয়তো সব ফাঁকা। তখন খাঁ খাঁ করে ভেতরটা। কিন্তু কদিনই বা সদানন্দ তা দেখতে পায়, আর কদিনই বা সে নিজের ঘরে থাকে। পাঁড়েজি 2টো ছাত্র পড়ানোর কাজ করে দিয়েছিল। সকালবেলা একটা ছাত্র আছে, তারা দেয় 40 টাকা, আর সন্ধেবেলা আর একজন, তারা দেয় 50 টাকা। কিন্তু মাইনে পাওয়ার 2 দিন পরেই হাত ফাঁকা হয়ে যায়। পাঁড়েজি বলে, আপনার কাপড়টা যে ছিঁড়ে গেছে বাবুজি, একটা কাপড় কিনুন এবার। সদানন্দ বুঝতে পারে না, বললে, ও থাককে যাক, ওটুকু ছিনলে ক্ষতি কি? আমাকে তো আর ওরা কাপড় দেখে মাইনে দিচ্ছে না, আমার পড়ানো খারাপ না হলেই হলো। পাঁড়েজি শীতের সময় একটা আলোয়ান কিনে দিয়েছিল তার মালিকের গদি থেকে। এত যে ঠান্ডা পড়েছে সেদিকে খেয়াল ছিল না সদানন্দর। সেই শীতের মধ্যেই হিহি করে কাঁপতে কাঁপতে পড়িয়ে ফিরত। পাঁড়েজি বলতো, আপনার জাড়া লাগে না বাবুজি? কোনোদিন আপনার বোখার হবে ঠিক।
বোখার হোক না হোক কদিন সদানন্দ খুব কাশিতে ভুগল। কাশতে কাশতে শেষকালে প্রায় দম আটকে আসত। সেদিন পাঁড়েজি আর স্থির থাকতে পারলে না। কোথা থেকে পাঁড়েজি একটা গরমের আলোয়ান কিনে এনে দিলে। বললে, রাত্রিরে আপনাকে বেরোতে হয়, এটা পরে বেরোবেন বাবুজি। তা পরানো তো ঘণ্টাখানেকের কাজ মাত্র। তারপরে সদানন্দ যে কোথায় যায় তা পাঁড়েজি বুঝতে পারে না। অনেক রাত্রে যখন সদানন্দ ফেরে তখন বউবাজারের রাস্তা রীতিমতো ফাঁকা। তখন পা দুটো আর যেন চলতে চায় না। ধর্মশালার বড় ফটকটা তখন বন্ধ করে দেয় পাঁড়েজি। মধ্যিখানের দরজাটা শুধু খুলে রেখে দেয়। যে তখন ভেতরে আসতে চাইবে সেই ছোট গর্তটার মধ্যে মাথা গলিয়ে তাকে ঢুকতে হবে। কেউ ভেতরে মাথা গলালেই পাঁড়েজি উঠোনের কোণে চাপাটি বানাতে বানাতে জিজ্ঞেস করবে, কে, কন হ্যায়? চাপাটি তৈরি করে পাঁড়েজি অনেকক্ষণ সদানন্দের জন্য অপেক্ষা করে। উনুনের আগুন নিভে যায় তখন। তবু ফটকের দিকে চেয়ে পাঁড়েজি হাঁ করে বসে থাকে। কখনো কখনো নিজের কাঠের বাক্সটা থেকে পুরনো রামচরিত মানসটা বার করে উচ্চারণ করে করে পড়তে থাকে। আর উঠোনের বড় ঘড়িটার দিকে চেয়ে সময়টা মাঝে মাঝে দেখে নেয়। প্রচণ্ড শীত পড়েছে তখন কলকাতায়। শীতে হি হি করে সবাই কাঁপে। পাঁড়েজি গরম উনুনটার পাশে বসে হাত পাগুলো একটু সেঁকে নেয়। ঠিক তখন সদানন্দ ঢোকে। পাঁড়েজি দেখেই অবাক। বললে, আপনার আলোয়ান কোথায় গেল বাবুজি? সেদিন যে নতুন আলোয়ান কিনে দিলাম। সদানন্দ সে কথায় উত্তর দিলে না। ঘরের ভেতর ঢুকে হাতের বইটা রেখে বললে, রুটি করেছ নাকি পাঁড়েজি? পাঁড়েজি সে কথার জবাব না দিয়ে বললে, আপনার আলোয়ানটা কোথায় গেল তাই বলুন বাবুজি। আলোয়ানটা কোথায় ফেলে এলেন? সদানন্দ বললে, সে কোথায় হারিয়ে গেছে বোধহয়। হারিয়ে গেছে মানে? নতুন আলোয়ানটা অমনি হারিয়ে গেল? সদানন্দ বললে, হারিয়ে গেলে আর কি করব বলো, আমি তো আর ইচ্ছে করে হারাইনি। তা ছাত্রের বাড়িতে ফেলে আসেননি তো? সেখানে ফেলে এলে কাল ঠিক ফিরে পেয়ে যাবেন। সদানন্দ বললে, তাহলে তো ফিরে পাবই। কালকে গিয়ে সেখানে খোঁজ করব, তুমি ও নিয়ে কিছু ভেবো না। তার পরের দিন সদানন্দ যখন বাড়ি ফিরে এলো, পাঁড়েজি দেখলে সেদিনও সদানন্দের গায়ে আলোয়ান নেই। বললে, কই, আলোয়ান কোথায় গেল, পেলেন না? সদানন্দ বললে, যাকগে আলোয়ান, তুমি ওই সামান্য আলোয়ান নিয়ে আবার মিছিমিছি মাথা ঘামাচ্ছ কেন পাঁড়েজি? পাঁড়েজি বললে, তা 70 টাকা দামের জিনিসটা সামান্য জিনিস হলো? আমার 1 মাসের মাইনে, তা জানেন? আলোয়ানটা তাহলে সত্যি সত্যি হারালেন? সদানন্দ বললে, তুমি বোঝো না পাঁড়েজি, আলোয়ানের চেয়ে জীবনের দাম অনেক বেশি, তা জানো? কলকাতায় যে কত লোকের আলোয়ান নেই, তা তারা কি সব মরে গেছে? তুমি দাও, আমাকে খেতে দাও। আশ্চর্য, যে মানুষটা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি অকাতরে ছেড়ে আসতে পারলে তাকে পাঁড়েজি আলোয়ানের মূল্য বোঝাতে চাইছে। কিন্তু তার জন্য পাঁড়েজিরই বা এত দরদ কেন? কে এই পাঁড়েজি যে সদানন্দর জন্য এত ভাবে? সদানন্দ মাঝে মাঝে পাঁড়েজির কথা ভেবে অবাক হয়ে যায়। সংসারে এমন ঘটনা কেন ঘটে? কেন একজন বেহারবাসী লোক তার জন্য রাত জেগে না খেয়ে বসে থাকে? কেন তার ঠান্ডা লাগবে বলে তাকে আলোয়ান কিনে দেয়? সমস্ত পৃথিবীর লোক যখন নিজের স্বার্থ চিন্তা ছাড়া আর কিছু চিন্তা করবার সময় পায় না, তখন কেন এমন এক একজন মানুষ পৃথিবীতে জন্মায়? কোথায় ছিল পাঁড়েজি? কি এক ঘটনায় দুজনে একদিন ঘটনাচক্রে দেখা হয়ে গেল, আর কোথাকার কোন নবাবগঞ্জের সদানন্দ চৌধুরী তার সঙ্গে এক ছাদের তলায় এসে জীবন কাটাতে লাগলো। যখন বউবাজারের সমরজিৎ বাবুর বাড়িতে সে ছিল, তখনও তো সে জানতো না যে ভবিষ্যতে এখানে এই ধর্মশালায় এমন করে তাকে দিন কাটাতে হবে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 37 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।